নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আজকের ছোট গল্পের নাম প্রত্যাশার পিঠ। লিখেছেন অধ্যাপিকা লেখিকা বাণী বসু। আসুন এখন প্রত্যাশার পিঠ ছোট গল্পটি শোনা যাক। সুশান্ত রায়চৌধুরীকে নামিয়ে দিয়ে কয়েক মিনিট মাত্র দম নেবার পরই খুব মসৃণভাবে স্পিড তুলতে তুলতে বেরিয়ে গেল সুপারফাস্ট মেল ট্রেনটা। নামালো না তো, যেন উগরে দিল। গোটা 3 শক্তিশালী ফ্লোরেসেন্ট খুব নিস্পৃহ ভঙ্গিতে প্ল্যাটফর্মের মাথায় ঝুলছে। পরস্পরের থেকে আন্দাজ 7-7.5 ফুট ব্যবধানে। হুইলারের চেহারা আধ ঘুমন্ত। উঁচু টুলে বসা লোকটা বোধ হয় সারা সন্ধে মাছি তাড়িয়েছে, এখন আকাশ পাতাল জোড়া হাই তুলছে। পেতলের চাকতিয়াটা হাত দোলাতে দোলাতে 2-1 কুলি ইচ্ছুক ভঙ্গিতে এগিয়ে আসছিল। সুশান্তর হাতের এক চিলতে ব্যাগটার দিকে তাকিয়ে পেছু হটল। ভ্যানিটি ব্যাগের পুরুষ সংস্করণের বেশি না, মন্দ লোক নামেনি, তবে বেশিরভাগই সুশান্তর মতো লাগেজহীন এবং একক। একটা ওভারনাইট ব্যাগ কি একটা অ্যাটাচি, বড় জোর 2-1 হাতে হালকা ফাইবারের সুটকেস। স্টেশন ঝিমন্ত, উদাসীন এবং বিষণ্ণ। বেশ তেষ্টা পেয়েছে। চায়ের স্টলের দিকে এগোতে এগোতে সুশান্ত ভাবল, রাত যখন হয়েইছে এবং খবর যখন দেওয়াই নেই, তখন স্টেশন থেকেই যা হোক কিছু খেয়ে নেওয়াটা ভালো। আসার সময় তাড়াতাড়িতে খাওয়ার ব্যবস্থার কথা মনে আসেনি, পরিস্থিতিও ছিল না। কিন্তু রেলওয়ে রেস্তোরাঁ ঢুঢু, কিচ্ছু পড়ে নেই। সামান্য একটু টোস্ট অমলেট করে দেবার কথা বলতে পেখম মাথায় নবাবপুত্রের মতো ওয়েটার দুটো এমন উদাস ভঙ্গিতে উল্টো দিকের দেয়ালে চোখ পেতে রাখলো যেন সুশান্ত অশরীরী কিংবা স্বচ্ছ জীব। প্ল্যাটফর্মে পুরি তরকারি মিলে গেল অবশ্য, খাঁটি পোড়া ডালদায় ভাজা। খেয়ে পরপর 2 ভাঁড় টাকরা পোড়ানো চা গলাধকরণ করে ডালদার উদ্গারটাকে ধামাচাপা দেবার বৃথা চেষ্টা করল সুশান্ত। শীতকাল, সুতরাং নির্জন শিল্প শহরের পক্ষে বেশ ভালোই রাত। ওভারব্রিজ দিয়ে হাঁটবার সময় কোটের কলারটা তুলে দিতে দিতে সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেল। কৃষ্ণপক্ষের শেষ দিক, ত্রয়োদশী হবে। বেশ অন্ধকার। সাইডিংয়ের দিকে সবুজাভ রাক্ষসে আলোগুলো সাইক্লেপস এর মতো এক চোখে তাকিয়ে আছে। তলায় রেললাইনের জটের ভৌতিক আদল। স্টেশন চত্বর থেকে বেরিয়েও থমথমে ভাবটা বিন্দুমাত্র কম বলে মনে হলো না। রিক্সা টিক্সা এখানে নেই। গোটা কয় স্কুটার এবং একটা মাত্র পাটকিলে রঙের অ্যাম্বাসাডার দাঁড়িয়ে, যার ড্রাইভার সুশান্তর দিকে তাকিয়ে হাত তুলল। কিন্তু গন্তব্যস্থলের নাম বলতে লোকটা যে রেট হাঁকলো মাইলেজের হিসেবে, সেটা দ্বিগুণেরও বেশি। ব্যাটা জোচ্চর একটু দরাদরি করতে খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে আধখানা চোখে তাকিয়ে বলল, পায়দল চলা যাইয়ে। আসপদ্দা দেখো। সুযোগ বুঝে অটো রিক্সাও অবশ্য খুব কম হাঁকলো না, তবু তাতেই রাজি হতে হলো, কারণ রাস্তার খুঁটিনাটি ভালো মনে নেই। চৌরাস্তার কাছে ইউকো ব্যাংকের বিল্ডিংটাকে বায়ে রেখে ঘুরলে মোটামুটি সোজাই রাস্তা। 2 মাত্র বাঁক নিল গাড়িটা। এই ডাইনে বায়ের হিসেবটাই সম্পূর্ণ ভুলে গিয়েছিল সুশান্ত। চওড়া পথের সমস্ত আলোগুলো জ্বলছে। শীতের জন্যই বোধহয় রাস্তায় লোকজন নেই বললেই হয়।
স্টেশন এলাকা ছাড়িয়ে একটু এগোলেই বড় বড় নির্জন বাংলো, নানা ধরনের সরকারি অফিস, সার্কিট হাউস ইত্যাদি। শাঁস ঝাউয়ের উপর রাস্তার আলো ট্যালকম পাউডারের মতো ছড়িয়ে পড়েছে। ঝুপসি গাছগুলোকে দাড়িওয়ালা ভূতের মতো দেখাচ্ছে। রিন্টি দেখলে নিশ্চয়ই ভয়ের চোটে বাপি বাপি বলে তাকে জড়িয়ে ধরত। আজকাল কেমন ভীতু ভীতু হয়ে গেছে ছেলেটা। বুক খালি করে একটা দমকা হওয়া বেরিয়ে গেল। ইয়ে রাস্তা সাপ, এই শালিমার रोड। स्कूटरवालाटा बोल, अभी वो कोठी अब देख लीजिए, अंदर नहीं जाएगा। आश्चर्य आतिथ्य तो এই শহরের। রাস্তা ভোর আলো জ্বালিয়ে রেখেছে যেন উৎসব বাড়ি। বড় বড় গাছ ঘেরা পেল্লাই পেল্লাই মন্দিরের মতো বিল্ডিং। প্রণামীও নিল গুচ্ছের। তারপর বলে, অন্দর যাব না। রাত 9:30 বিদেশ বিভুঁইয়ে বেশি মেজাজ দেখাবার উপায়ও নেই। একবার ক্ষীণ কণ্ঠে কেউ বলেছিল। উত্তরে কাঁধ দুটোকে নাচিয়ে স্কুটারওয়ালা কথা খরচ না করে জানিয়ে দিল ব্যাপারটা তার মর্জি। কৈফিয়ত দেওয়া, কারণ বাতলানো এসব তার কর্তব্য কর্মের মধ্যে আদৌ পড়ে না। অগত্যা টাকাটা মিটিয়ে ফাঁকা রাস্তায় নেমে পড়তে হলো সুশান্তকে। অল্প বয়সে সদ্য পিতৃবিয়োগের পর প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে যে ধরনের পেট খালি খালি, বুক ভারী ভারী অনুভূতিটা হয়েছিল, সেই ধরনের একটা স্নায়বিক ভয় শরীরের অভ্যন্তরে শনাক্ত করে অন্ধকার রাস্তার মাঝখানে অস্বস্তিতে দাঁড়িয়ে গেল সে। দুদিকের বাড়িগুলোর কম্পাউন্ড এত বিরাট, গাছপালা এত বেশি এবং ঘন যে রাস্তার সামান্য আলো সেই নিরেট কালিকে অল্পই দ্রবীভূত করতে পেরেছে। আকাশ খুব পরিষ্কার, হাওয়া বইছে না। বায়ুমণ্ডলের চিরাভ্যস্ত চাপ এই শালিমার রোডের মোড়ে নির্ঘাত কোনো অজ্ঞাত কারণে কমে গেছে। যেন মহাশূন্যের মাঝ মধ্যিখানে বায়ুভরহীন একটা বিদঘুটে অবস্থায় কোনো রকম প্রস্তুতি ছাড়াই বোকার মতো ঢুকে পড়েছে সে। কাজটা কি হঠকারিতা হলো? রিখি কীভাবে নেবে ব্যাপারটা তার ওপরই অবশ্য সব কিছু নির্ভর করছে। ঠিকভাবে নিলে এই অক্সিজেনহীন দমবন্ধ নিরানম্ব ভাবটা উবে যেতে 1 সেকেন্ডও লাগবে না এবং স্বচ্ছন্দে নাম গোত্র পরিচয়ধারী শরীরী ব্যক্তিত্বে ফেরত আসতে পারা যাবে। কিন্তু মুশকিলটা ওই যদি নিয়েই রিখি কীভাবে ব্যাপারটা নেবে। হঠাৎ খেয়াল হতে সুশান্ত দেখল সে শালিমার রোডের এমুড়ো ঘুরে এসেছে। যান্ত্রিকভাবে নেম প্লেটগুলোও দেখেছে এবং মস্তিষ্কের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রিকৃত হয়ে গেছে যে তার উদ্দিষ্ট নম্বর তাদের একটাতেও নেই। তবে কি ঠিকানা ভুল হলো? কিন্তু 14 বছর ধরে যে ঠিকানায় নিয়মিত চিঠি দিয়ে যাচ্ছে, একবারও ডায়েরি দেখে মিলিয়ে নেবার দরকার পর্যন্ত পড়েনি। সে ঠিকানা ভুল নাকি তার অবস্থাই বেভুল। দ্বিতীয়বার হাঁটবার সময় অপেক্ষাকৃত সতর্ক এবং রাত প্রায় 9:45 বলে কিছুটা মরিয়া থাকার জন্যই রাস্তার 3/4 পার হয়ে ফাঁকটা চোখে পড়ল। দুটো বাংলোর মধ্যে একটা নাতি দীর্ঘ নাতি প্রশস্ত পথ। এই রাস্তাটা ধরে কিছু দূরে যেতেই 47 শালিমার রোড। আশপাশের বাড়িগুলোর থেকেও অনেক বড় কম্পাউন্ড, আরও অন্ধকার। প্রত্যাশিত স্বস্তির বদলে সুশান্ত বুঝতে পারল তার 45 বছর 7 মাস বয়সের শরীরে বহু বছর আগেকার সেই পেট কুলকুলে পরীক্ষার্থী ভাবটা নিজেকে দৃঢ়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত করছে। লোহার গেটের ওধারে তালা,
জাফরির ভেতর হাত গলিয়ে সেই তালাটাকেই ঝনঝন করে বার কয়েক বাজালো সুশান্ত। দুবার বাজবার পর ভেতর থেকে গাঁ গাঁ করে জোরালো বাছুরের মতো কিছু একটা ডেকে উঠল। খুব সম্ভব অ্যালসেসিয়ান। ডাকটা ক্রমশই নিকটবর্তী হতে হতে অবশেষে হাতের ওপর একটা ঠান্ডা চটচটে মতো স্পর্শ পেয়ে চমকে উঠল সুশান্ত। হাতের উপর নাক ঠেকিয়ে এক জোড়া জল জ্বলে চোখ তার দিকে খুব সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। 1.5 হাত লম্বা জিভটা ভয়াল ভঙ্গিতে ঝুলছে। অ্যালসেসিয়ান নয়, থ্যাবড়া মুখো একটা পেল্লায় কুকুর। হাউন ফাউন নাকি? অতএব আর তালায় হাত দেওয়া যাবে না। জানোয়ারটা তালা আটক করে দাঁড়িয়ে আছে। পায়ে করে গেটটাকে জোরে লাথি কষাতে হলো। আশানুরূপ শব্দ হলো না, কিন্তু কুকুরটা গাঁ গাঁ করে তীব্র স্বরে প্রতিবাদ করে উঠল। আর খুব সম্ভব তারই ফলে বাংলোর সামনের বারান্দায় খুট করে একটা আলো জ্বলে উঠল। সাদা গোল আলো জ্বলছে। উঁচু প্লিন্থের ওপর বাংলো বাড়ির সামনের প্রশস্ত রোয়াকটা পরিষ্কার দেখা গেল। অন্ধকার অডিটোরিয়ামে আলোকিত মঞ্চ, আশেপাশে লতা পাতার সিলুয়েট। সাদা বেতের ঝুড়ি চেয়ারে 2-4টে ছড়িয়ে রয়েছে। বেতের টেবিলে সুদৃশ্য হাতলোলার টুকরিতে গোলগাল কিছু ফল, আপেল, কমলা, টমেটো। শূন্যে টাঙানো বৃহদাকার একটা স্টিল লাইফের মতো অবিকল। বছর 14 আগে রিখিকে রাখতে সে ফলের টুকরিটা বাদে এমনটাই যেন দেখে গিয়েছিল। পৃথিবীর কোথাও কোথাও কোনো দৃশ্য তাহলে এমনি থেমে থাকে? যাদের ঘন ঘন বিদেশ যাতায়াত করতে হয় তারা বলে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ শহরের মুখই নাকি অত্যন্ত পরিবর্তনশীল। প্রতিদিনই ভাঙচুর হচ্ছে, শহরের খাদানা উঁচু হয়ে যাচ্ছে, চওড়া কপাল সরু হয়ে আসছে, ভাঙা গাল ভরে যাচ্ছে, চুলো মাথায় টাক পড়ে যাচ্ছে। আবার 2 দিন পরেই নতুন ধাঁচে নতুন কেশ দাম গজিয়ে উঠছে। এটা নাকি নিত্য নৈমিত্তিক ব্যাপার। কলকাতার মুখের চেহারাও আজকাল অনেক পাল্টাচ্ছে। এই সমস্ত ওলট পালটের মধ্যে আত্মজৈবনিক উপাদান খুঁজে পায় বলেই হয়তো সুশান্তর কেমন অস্বস্তি লাগে। পরিবেশ এমন দ্রুত পাল্টাতে থাকলে 40-70 মানুষদের বোধহয় বাঁচাই মুশকিল। টেনশন অসম্ভব বেড়ে যায়। পরিবেশের সঙ্গে আপোষের ক্ষমতা এবং তাগিদ দুটোই ফুরিয়ে আসতে থাকে। যাই হোক, রিখিদের বাংলোর সামনের চত্বরটা আগের মতোই আছে। ঝকঝকে পালিশ করা দেয়াল, প্রকৃতিপ্রেমিক লতাপাতা, শৌখিন রুচির বেতের আসবাব। 72 নাগাদ রিখিকে রাখতে এসে এমনটাই যেন দেখে গিয়েছিল, শুধু ফলের টুকরিটা ছিল না। মোটা সোটা আপেল, লাল টকটকে টমেটো, ঘন কমলা রঙের সমৃদ্ধ লেবু। বেশ একটা প্রতীকী সুস্বাগতম ধ্বনিত হচ্ছে টুকরিটা থেকে। তোমরা এসো, দেখো আমরা কত সজীব, কত সম্পন্ন, কত প্রস্ফুটিত এবং কতটা উদার। একটু প্রচারের গন্ধ আছে, একটু আত্মশ্লাঘা, কিন্তু সহৃদয়। নিজেদের সঞ্চিত খাদ্য বিতরণ করতে না পারলে উদ্ভিদ জন্ম কি চরিতার্থ হয়? হুঁশদেয়ার পুরুষকণ্ঠ ধ্বনিত হলো। ড্রেসিং গাউন পরিহিত মাঝবয়সী একটি ছায়া দেখতে পেল সুশান্ত। পাশে গোল আলোর তলায় কখনো একটা অতিকায় কাবুলি বেড়াল আবির্ভূত হয়েছে। সুশান্ত দেখল ঠান্ডায় তার গলাটা জমে গেছে। যথাসম্ভব চিৎকার করে বলল, গেটটা খুলুন রমেনবাবু, আমি সুশান্ত। কে? এবার বাংলা। অতিরিক্ত বিস্ময়ের দরুন কেটা
খেয়ে শোনালো। কাবুলি বেড়ালটা দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে, রমেনের কাঁধে কাঁধে মাথা। সুশান্ত অবাক হয়ে দেখল ওটা আসলে সাদা স্লিপিং গাউনের উপর সাদা ফার পরিহিত রিখি। মোরামের উপর খচখচ শব্দ করতে করতে রমেন এগিয়ে এলো, হাতে টর্চ। টর্চের আলো মুখের ওপর আছড়ে পড়ল। কুকুর চাটার সেই বিশ্রী গা ছমছমে অনুভূতিটা আবার। আইসি। গেটে তালা খুলতে খুলতে ঠোঁটে সিগার চেপে রমেন বলল, বড় সম্বন্ধী, আসুন আসুন। তা এরকম খবর টবর না দিয়ে নিশীথ রাতের আগন্তুকের মতো মার্কিন থ্রিলারি কায়দায় একেবারে। আচ্ছা। গার্গিল করার মতো একটা হাসির শব্দ রমেনের গলা দিয়ে বেরিয়ে এলো। ভগ্নিপতির পেছন পেছন হৃষ্ট মুখে বারান্দায় উঠতে উঠতে গলার সুরে আশ্বাস মিশিয়ে সুশান্ত বলল, তোকে ব্যস্ত হতে হবে না রিখি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ফার সামান্য নাচিয়ে গালের ভাঁজে রিখি ধাতব গলায় হেসে উঠল। আহা, কি অ্যাসুরেন্সি দিলেন! আমি যেন 10:30টায় ডিনার দিতে ভয় পাই। খবর দেবার সময় পেলাম না রে। হঠাৎই ঠিক করলাম সুশান্তর মনে হচ্ছিল কৈফিয়ত সে এখনো শেষ করেনি। রমেন ঘড়ঘড় করে বলল, নেভার মাইন্ড, ভেতরে আসুন। ঠান্ডায় অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন। রিখি কেমন চোরা চোখে তার দিকে তাকিয়েছিল। দৃষ্টিটা অনুসরণ করে সুশান্ত নিজের ঊর্ধ্বাঙ্গে পৌঁছল। রিখি ওর পোশাকটা দেখছি, অন্তত 17-18 বছর আগেকার স্যুট এটা, ভালো দামি সার্জের। কিন্তু এসব ছাটকাট এখন অচল। সুশান্ত আগের থেকে অনেক রোগাও হয়ে গেছে। বেল্ট দিয়ে কষে বেঁধে রাখতে হয়েছে বেফিট ট্রাউজার্সটাকে। লম্বালম্বি কয়েকটা ভাঁজ পড়েছে, ভালো করে ব্রাশ করা হয়নি। তাছাড়া কোটের বাঁদিকের ফ্ল্যাপে খুব সূক্ষ্ম একটা রিপুকর্ম আছে। ব্যান্ড বক্সে বছর 1.5 পড়েছিল। ওরা অতটা দায়িত্ব নেবে কেন? অতএব পোকায় কেটেছে। অমিতাই রিপুটা করেছে, যত পাকা হাতেই করুক। একেবারে সামনে মেয়েদের চোখে ঠিকই ধরা পড়ে। পুটপুট করে কয়েকটা পিয়ানো সুইচ টিপে দিল রমেন। একটা অবিশ্বাস্য রকমের ধনী ঘর। এ দেয়াল থেকে ও দেয়াল সমুদ্র সবুজ কার্পেটের মধ্যে পা বসে যাচ্ছে। ওপাশে দেয়াল জোড়া দেয়াল চিত্র, যুযুধান কিছু মানুষের আদল, তালগোল পাকানো সব দেহ, রথ, হাতিয়ার, কুরুক্ষেত্র টেত্র মনে হয়। অ্যাবস্ট্রাক্ট আর্ট, সঠিক কে বুঝবে, কিন্তু দারুণ জমকালো। মাল্টিপিসের অপর সোনালি বাতিদানে মোটা মোটা হলুদ 5টা মোম, 4টে চারপাশে। মাঝেরটা একটা উঁচুতে খুব লীলায়িত একটি মেয়েলি হাতের মুদ্রার মতো। মাঝেরটা একটু উঁচুতে খুব লীলায়িত একটি মেয়েলি হাতের মুদ্রার মতো। রিখি বলল, কিছু খাবে না ঠিক বলছো? একটু দুধ অন্তত। কিচ্ছু লাগবে না রে, চকলেট দিয়ে দিচ্ছি, গন্ধ লাগবে না। এখানকার ডেয়ারির দুধ ভীষণ ভালো। রিখির তাহলে মনে আছে দুধের উপর তার বাচ্চাদের মতো বিতৃষ্ণা। বুকের ভেতরকার ভারী ভাবটা কমে যাচ্ছে টের পেল সুশান্ত। বিশাল ডাইনিং রুমের মেঝেতে কাপড়ের জুতো পায়ে নিঃশব্দে ভেসে গেল রিখি। একটা ফোলানো সাদা বেলুনের মতো কি অসম্ভব মোটা হয়েছে। বাপরে বাপ, ফর্সাই ছিল। প্রচণ্ড চর্বি হওয়ার দরুন রং এখন সত্যি ফেটে পড়ছে। দুধের মতো সাদা চিবুকের নিচে 2-3টে ভাঁজ গলকম্বলের মতো। ঘাড় অদৃশ্য, দৈর্ঘ্য বেশি নয়,
একেবারে গোল হয়ে গেছে। দরজা থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে কিচেন এবং কিচেন থেকে ডাইনিং চেয়ারে উপবিষ্ট সুশান্তর কাছে বড় বিয়ার মগে খয়েরি রঙের পানীয় নিয়ে ফিরে এলো রিখি। ঠিক যেন একটা ধবধবে সাদা ফুটবলকে কোনো অদৃশ্য স্ট্রাইকার অদৃশ্য পা দিয়ে ড্রিবল করছে। রমেন বলল, 2-4 ফোঁটা রাম মিশিয়ে দাও। ঠান্ডায় শালাবাবু জমে দই হয়ে গেছেন। রমেন মজুমদার এবং সুশান্তর বয়সের তফাৎ কম। মজুমদার সামান্য বড়। কুটুম্বিতার সম্পর্ক ছাড়াও একটা বন্ধুতার সম্পর্ক অনায়াসে হতে পারত, কিন্তু অসম্ভব সতর্ক এবং আত্মীয় স্বজনের ব্যাপারে অসামাজিক লোকটি। এটা সুশান্তর নতুন করে মনে পড়ল। ফর্ম্যাল রসিকতা, ফর্ম্যাল আদান প্রদানের ঊর্ধ্বে সম্পর্কটাকে কোনো মতেই ওঠানো গেল না। তাছাড়া সুশান্তর মনে হয় এইসব টেকনোক্র্যাট, যাদের কেরিয়ার অতি সাবধানে নিয়ম মাফিক পাবলিক স্কুল, আইআইটি ইত্যাদি মারফত গড়া হয়েছে, তারা তাদের মতো সেলফ মেড ব্যবসাদার। অভিজ্ঞতা এবং কর্মনিষ্ঠা ছাড়া যাদের অন্য সম্বল নেই, তাদের ঠিক শ্রদ্ধার চোখে দেখতে পারে না। আর্থিক বৈষম্য থাক বা না থাক, সূক্ষ্ম একটা উন্নাসিকতার চিক আড়াল বরাবর ইচ্ছাকৃতভাবে রেখে যায়। যদিও আভিজাত্য রক্ষার নীতি সত্ত্বেও বিবাহের পর নামক ঘুষ বাবদ লিকুইড গ্যাস এবং ইত্যাদি 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 পরিগ্রহ সম্পর্কে এদের কোনো বামনাই নেই, এবং 30 ঊর্ধ্বে বিয়ে করলেও কন্যা রূপ পরীক্ষা ছাড়া সব রকম লেনদেনের ব্যাপারে এরা মত প্রকাশের অযোগ্য। বাপ মায়ের নাবালক সুপুত্রের ভূমিকা বিনা মহড়াতেই ভালো অভিনয় করে থাকে। টাক মাথায় মোটা হাতখানা বুলিয়ে মজুমদার বলল, আপাতত তাহলে গেস্ট রুমখানা খুলে দিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বুঝতেই পারছেন, হাড় ভাঙা খাটুনি। আপনাদের মতো সুখী মানুষ তো আর নই। নিজের ক্যাপিটাল, নিজের চেয়ার, নিজের ছুটি। মস্ত একটা অ্যালকোহলিক হাই উঠে এলো। কাল সকালে গল্প সল্প হবে, কি বলেন? সুশান্ত বলল, শিওর। রিখি, আমার শোবার জায়গাটা দেখিয়ে দিয়ে তোরা শুতে যা। দুধটা সত্যিই ভালো, থ্যাঙ্কস। রিখি বলল, তোমায় স্লিপিং স্যুট টুট কিছু দেব? কিছু লাগবে না, দাঁড়াও, একটা কম্বল বার করতে হবে। তুমি গিয়ে ঘরটা খুলে দাও তো, ডাস্টিং করাই আছে, কোনো অসুবিধে নেই। রিখি গিজারে সুইচ অন করে দিয়েছিল। সংলগ্ন বাথরুমে ট্যাপে গরম জল পেয়ে গেল সুশান্ত। আক্ষরিক অর্থেই উষ্ণ অভ্যর্থনা। এত শীতেও হাত মুখ ধোয়ার পর শরীর এবং মনটাও অনেক তাজা লাগছে। চমৎকার বিছানা, যথেষ্ট রাতও হয়েছে। একটা ভালো মতো ঘুম দিয়ে নিতে পারলে সকালে ধীরে সুস্থে প্রবলেমটা ওদের খুলে বলা যাবে। কাজটা হয়ে যেতে বোধহয় অসুবিধে নেই। রমেনকে একটু স্টিফ বোঝা যাচ্ছে না, দারুণ ধূর্ত লোক। রমেনকে সোজাসুজি বলা যাবে না। রিখির থ্রু দিয়েই, হাজার হোক জামাই এবং প্রায় সমবয়সী হলেও সযত্নে ঘনিষ্ঠতা এড়িয়ে চলেছে এমন জামাই। রিখি খানিকটা স্বাধীন, এও হতে পারে। এত বড় কোম্পানির ডেপুটি ডিরেক্টরের বউ, আলাদা অ্যাকাউন্ট কেয়ার নেই। এ কথাটা মনে হওয়ায় সুশান্ত নিজের কাছেই কেমন লজ্জিত বোধ করল। চিন্তাটার মধ্যে যেন একটা হীনতা আছে, যেন চুপি চুপি কিছু একটা করতে পারলেই সে বাঁচে। রমেনের সঙ্গে সোজাসুজি কথা বলতে পারলে তার পৌরুষ বাঁচত। কিন্তু রক্তের সম্পর্কটা যে রিখির সঙ্গে, ও বলবে রিখিকে, তারপর রিখি রমেনকে বলুক না। রমেনের ইচ্ছে হয় ওকে ডাকবে না, এর মধ্যে কোনো কাপুরুষ সুলভ চক্রান্ত নেই।
একটা নীলা বেড ল্যাম্প জ্বালিয়ে দিয়ে গেছি রিখি। ভারী ভারী পর্দাগুলো টানা, পেছনের সার্সিগুলো নির্ঘাত বন্ধ। উঁচু ঘর। আজকালকার 10 ফুটি আর্কিটেকচারই এ নয়। স্কোয়ার ফুটের হিসেব করতে গেলে রীতিমতো হোঁচট খেতে হবে। চারদিকে এক ধরনের নিকষ নিস্তব্ধতা, কলকাতার মধ্যরাতেও যা দুর্লভ। এতটা শব্দের অভাবের সঙ্গে কান পরিচিত নয়, রীতিমতো অস্বস্তি হচ্ছে। এতটা বন্ধ ছন্দ একেবারেই অভ্যাস নেই। সুশান্ত দুহাতে পায়ের দিকের পর্দা দুটো সরালো। ঠিকই আন্দাজ করেছিল। 6 ফুট জানলার কাচের সার্সি বন্ধ। জানলার ধাপের উপর দাঁড়িয়ে ছিটকিনির নাগাল পেতে হলো। লম্বা লম্বা পেতলের ছিটকিনি। টেনে খুলতেই বন বেড়ালের মতো থাবা বাগিয়ে ঘরের মধ্যে লাফিয়ে পড়ল আদর শীত। একেবারে বরফের মতো ঠান্ডা। সভয়ে জানলা বন্ধ করে দিল সে। ভগবান জানেন এই এক মুহূর্তে কি ক্ষতি করে দিল। শুদ্ধ একটা খদ্দরের পাঞ্জাবি চাপিয়ে শুয়েছিল সে। গেঞ্জি শুদ্ধ নেই ভেতরে। গেঞ্জি পরে সে কোনো কালে শুতে পারে না। সময়ে বুঝে বুকে ঠান্ডা ঠান্ডা বসলেই তো চিত্তির। জানলা বন্ধ করে এদিক ওদিক তাকালো। অনেক ওপরে স্কাইলাইট। একটা মোম মাজা পলিথিন ওয়্যার ঝুলছে। নিচে হাতের নাগালের মধ্যে পেতলের একটা ছোট্ট হুক। সুশান্ত ওয়্যারটা টেনে হুকের সঙ্গে বেঁধে দিল। ঘরের হাওয়া কয়েক সেকেন্ডেই হালকা হয়ে গেল। গেস্ট রুম তো। একবার হাওয়া খেলিয়ে পরিষ্কার করে হয়তো বন্ধ করে দেয় রিখি। সুতরাং এমনিতেই ঘরের হাওয়া বন্ধ। নিশ্চিন্তে ডবল কম্বলের তলায় আশ্রয় নিল সে। কলকাতায় 1.5 কামরার বাসা বাড়িতে ট্যানারির উৎকট গন্ধ ভরা বাতাসের মধ্যে অমিতা রিন্টির রাত আজ কেমন কাটছে কে জানে। অমিতা অনেক দিনই নিশ্চুপ হয়ে গেছে। বিশেষ কোনো প্রশ্ন করে না। কোনো বিষয়ে আলোচনা করতে গেলে বলে আমি কি বলবো। কোনো সিদ্ধান্ত জানাতে গেলে সংক্ষেপে উত্তর দেয় ও। অরোরাকে বিশ্বাস করার ব্যাপারে ওই কিন্তু প্রথম সাবধান করে দিয়েছিল। বলেছিল লোকটা সুবিধের নয়। অমিতা কোনো দিনই বেশি কথা বলে না। খুব প্রয়োজন বোধ না করলে সুশান্তর কোনো ব্যাপারে মতামত প্রকাশ করা ওর অভ্যাস না। কিন্তু ব্যবসায় যারা নামে তারা রাতারাতি শিল্পপতি হবার দিবা স্বপ্ন দেখবেই। অতএব এতদিনের অভিজ্ঞতা কাজে লাগলো না। সত্যে সত্যে রেনি পার্ক থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে নারকেলডাঙ্গা, এখন ট্যাংরার ওই ভাঙা বাড়িতে। একেবারে 12 ঘর 1 উঠোন। এ ধরনের ধসের জন্য কোনো রকম প্রস্তুতি ছিল না তাদের, না সুশান্তর না অমিতার। রিন্টির তো নয়। অমিতা নিজে বড় লোকের মেয়ে। সব কজন বোন বড় বড় ঘরে পড়েছে। একমাত্র দাদা মেম বিয়ে করে বিদেশে থাকতো। বাবা মারা যাবার সময় মেয়েদের উত্তরাধিকারের আইন পাশ হয়নি। প্রবাসী দাদা এসে বাড়িঘর সমস্ত বেচে বুচে 3 বোনকে 3টে ইয়াসিকা ক্যামেরা দিয়ে ফিরে গেল। সুশান্তর অল্প বয়স চূড়ান্ত যুদ্ধের মধ্যে দিয়ে কেটেছে। রিখিকে 3 বছরে রেখে বাবা মারা গেলেন। মা অত্যন্ত ভালো মানুষ ও পরিশ্রমী ছিলেন বলেই যৎ পরনাস্তি কষ্ট এবং উঞ্চ বৃত্তির পর তার কারখানাটা দাঁড়িয়েছিল। হু করে টাকাও আসতে আরম্ভ করলো। একমাত্র বোনের জন্য গানের মাস্টার, নাচের টিউটর ইত্যাদি ইত্যাদি সৎপাত্রী হবার আয়োজনও সে শুরু করে দিয়েছিল। রিখি অনেক ছোট। তাকে পার করার আগেই মা অমিতাকে আনলেন। তখন তারা রেনি পার্কের চোখ জোড়ানো ফ্ল্যাটে সল্টলেক সিটিতে 7 কাঠা জমির ওপর বাড়ি উঠছে। ভল্টে সোনার বিস্কুট। কোথায় জাদুকরের ফুসমন্তরে উবে গেল সব।
অরোরার কথায় স্টিল পারমিট নিয়ে কালোবাজারি করতে গিয়ে একেবারে সমূলে উৎপাটিত। ল্যাঠা মাছের মতো পিছলে বেরিয়ে গেছে লোকটা। সে পড়েছে সপাটে গাড্ডায়। অমিতা বিশেষ কিছুই জানতো না, শুধু বলেছিল অরোরা লোকটা ভালো না। বিজনেসের জানে না যে সেই অমিতারই ইনস্টিটিউট ঠিক হলো, ভুল প্রমাণিত হলো সে যে নাকি এতটুকু বয়স থেকে লোক চড়িয়ে খাচ্ছে। দরজার ওপর উপর্যুপরি জোরালো আঘাতের শব্দে ঘুম ভাঙল সুশান্তর। দরজা খুলে দিতে একটা উর্দি পরিহিত লোক সেলাম বাজিয়ে বলল, ব্রেকফাস্ট লগায়া সাপ। বাইরের করিডোরে মাজা পেতলের মতো ঝকঝকে রোদ। ইস, কি বেলা হয়ে গেছে। ঘরের সব বন্ধ থাকার দরুন কিছু বোঝা যায়নি। রাত করে ঘুম, অনভ্যস্ত আরামের শয্যা, ঘুমের দোষ কি? শশব্যস্তে মুখ ধুয়ে পাঞ্জাবির ওপর কোট এবং তার ওপর আলোয়ান চাপিয়ে বাইরে বেরিয়ে এলো সুশান্ত। শুধু আলোয়ানে শীত বাগ মানছে না। ডাইনিং রুমে অফিসের জন্য প্রস্তুত মজুমদার লাল টকটকে শাড়ির ওপর কালো উলের শালা চাপিয়ে রাখি। মজুমদার বলল, কদিনের ঘুম উসুল করে নিলেন? ঘড়িতে 8:45। রিখি বলল, তোমাকে বেডটি দিতে গিয়ে রফিক ফিরে এলো, তুলতে বারণ করে দিলুম তখন। রাতে ভালো ঘুম হয়েছিল। ও কি, চোখ লাল কেন? ঠান্ডা লাগালে নাকি? খুব কষে জলের ঝাপটা দিয়েছি বলে বোধ হয়। এখনো চোখে ঘুমের ছুঁচ ফুটছে। সুখী লোক, আমাদের মতো পরের চাকর তো নয়। পরোটার মধ্যে কাবাব মুড়ে মুখ তুলল মজুমদার। সুশান্ত বলল, এই সাত সকালে এত সব কি করেছিস রে রিখি? আপনার অনারে নয় দাদা, আমরা হেভি ব্রেকফাস্টই করে থাকি। এগস, কোল্ড, বেকন ইত্যাদির দেশি বিকল্প। এসব কাবাব টাবাব করা রফিকের কাছে কিছু না। রিখি বলল, ও তো 2টোর আগে ফিরবে না, ততক্ষণ পেট ঠান্ডা রাখবার ব্যবস্থা আর কি। খেতে খেতে সুশান্ত চারদিক এত ফাঁকা ফাঁকা লাগার কারণটা বুঝতে পারল। টিপুর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সে কি স্কুলে চলে গেল? রাতে না হয় ঘুমিয়েছিল। ভারী মিস হয়ে গেল তো। 5.5 বছর আগে তাকে ভবানীপুরের বাড়িতে শেষ দেখেছে। দুর্দান্ত গুন্ডা, দস্যিটার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। সুলতানকে দেখছি না, রিখিকে জিজ্ঞেস করলো। উত্তর দিল মজুমদার হা হা করে হেসে। আরে ব্রাদার, সাতকাণ্ড রামায়ণের পর এলিমেন্টারি কোশ্চেন করছেন? সে তো আজ 2 বছর হলো দেরাদুনে। শুনবা মাত্র ভেতরে কিছু একটা দপ করে নিভে গেল। আর চোখে চেয়ে দেখল রিখি পট থেকে চা ঢালছে। কটা কিউব দেব দাদা? না, কোনো ভাবান্তর নেই। 5.5 বছর আগে ভবানীপুরের বাসা বাড়িতে অস্বাভাবিক ছেলে পাগল মা দেখেছিল রিখিকে। টিপু হিঙের কচুরি ভালোবাসে না বৌদি, কড়াইশুঁটির হলে খায়। টিপু ডিমের গন্ধ সহ্য করতে পারে না। আমিও ছেড়ে দিয়েছি। এই টিপু, কোথায় যাচ্ছিস? পোলো ন্যাকটা পরে নে। শর্টসে গুড় ফেললি তো, শিগগির খুলে ফেল। খোল বলছি। ও মা, ঠিক একটা পিঁপড়ে কামড়েছে। ওরা এই নিয়ে কত হাসাহাসি করেছে। লেট ইজ টু রেন্টিও লেট। তার উপর প্রাথমিক 2টি গত হবার পর রিন্টির কথা ভাবতে বুকের ভেতরটা বিশ্রী রকম শিরশির করে উঠল। ও কি সারবে? মাথার মধ্যে একটা মরিয়া দাপানি। ছেলেটা শুকিয়ে যাচ্ছে। 12 মাস সর্দি, কাশি, ভয়ঙ্কর হাঁপানি। টান যখন ওঠে সুশান্ত দেখতে পারে না।
বাথরুমের মধ্যে গিয়ে এই বয়সে পুরুষ মানুষ হয়ে হাঁপুস নয়নে কাঁদে, অথচ ডাক্তার বলছেন কোনো যান্ত্রিক গোলমালই নয়, ওটা সম্পূর্ণ অ্যালার্জিক। শুকনো আবহাওয়ায় রাখতে হবে, ধোঁয়াশাহীন পরিবেশ, বুকে প্যাচ ট্যাচ হলে ওই ক্ষীণজীবী ছেলের পক্ষে টেকা শব্দ। মজুমদারের গাড়ি চলে গেলে টিপুর কথাটা আবার সাবধানে তুলল। রিখি ঠোঁট উল্টে বলল, কি জানি, বলে মায়েরা নাকি ছেলে মানুষ করতে জানে না, হোস্টেলে না থাকলে কোনো দিন স্বাবলম্বী হবে না। নিজেও বরাবর হোস্টেলে, জানোই তো। তাছাড়া ও বাড়িতে ছেলেপুলে পছন্দ করে না। ব্যক্তিগত প্রশ্ন করা উচিত হবে না জেনেও করল সুশান্ত। তোর মত ছিল? আমারই বা সময় কোথায়? এত বড় বাড়ির হুজ্জত কম নাকি? গেস্ট আসার বিরাম নেই। কাল রাত্রিরেই তো 75 জনের ককটেল অ্যারেঞ্জ করতে হবে। নিজেদেরও অনবরত যাওয়া আসা আছে। এর মধ্যে কি ছেলে মানুষ হয়? ও ঠিকই বলে, বেশি বামেলা আমার নিজেরও আজকাল ভালো লাগে না। ব্যাস, হয়ে গেল। অন্যমনস্কের মতো আধ কাপ চা ঠান্ডা জল হতে দিল সুশান্ত। স্টেটসম্যানের হেডলাইনগুলোতে বেকার চোখ বুলোতে লাগলো। মিসেস থ্যাচার, বফর্স, কি বলতে চায় কিছুই বোঝা যাচ্ছে না। পরিকল্পনার প্রথম অংশ তাহলে 20তেই বিনষ্ট। ছেলেপুলের ঝামেলা যখন স্বামী স্ত্রী দুজনেরই এত অসহ্য যে একমাত্র সন্তান বিদেশে চালানো হয়ে গেছে, তখন পরের ছেলের থাকার প্রশ্নই ওঠে না। হোক জীবন মরণ সমস্যা, রিন্টিকে এখানে রাখবার কথাটা যখন সুশান্তর প্রথম মনে হয়েছিল এবং প্রায় ইউরেকা ভঙ্গিতে অমিতাকে কথাটা জানিয়েছিল, তখন খুব শান্ত স্বরে অমিতা বলেছিল, হবে না। মানে, তুমি কি ওকে ছেড়ে থাকতে পারবে না? অমিতা মাঝপথে ওর কথা থামিয়ে দিয়ে বলেছিল, চিরদিনের মতো যদি চলে যায় তখন তো ছেড়ে থাকতে হবেই। পারবো না কেন? কিন্তু ওটা হবে না বলেই হবে না। যদি নয়, বোধহয় নয়, একেবারে না। চোখের সামনে একটা অর্ধস্বচ্ছ কালচে পর্দা নেমে আসছে। অনেক চেষ্টা চরিত্র করে যেন একেবারের জন্য টেস্টে সুযোগ পেয়েছিল। প্রথম বলেই LBW হয়ে স্টেডিয়াম ভর্তি নিঃশব্দ টিটকিরির মধ্যে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে সুশান্ত। রিখি বলল, কালকের জন্য অনেক হাঙ্গামা আছে দাদা, রফিককে একটু হেল্প করতে হবে। তুমি বরং বাইরের ব্যালকনিতে বসে ফুল দেখো, 3 রকমের গোলাপ করেছি। রাতে তো দেখোনি, ম্যাগাজিন হোল্ডারটা দেখো, রিডার্স ডাইজেস্ট, স্পেন সব পাবে। ব্যালকনির দিকে যেতে যেতে সুশান্ত দেখল ফ্রিজটা খুলছে রিখি। ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া গলগল করে বেরোচ্ছে। থরে থরে মাংস মাছের প্যাকেট বার করে ডিনার টেবিলের উপর ট্রেতে নামিয়ে রাখছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার মতো করে ব্যাপারটা দেখল সুশান্ত। আশ্চর্য, এই ম্যাগনাম সাইজের ফ্রিজটা একদিন সেই বোনকে বিয়েতে যৌতুক দিয়েছিল। সোপার্জিত টাকায় পার্ক স্ট্রিটের সেরা ফার্নিচারের দোকান থেকে অর্ডার দেওয়া ওই ডিম্বাকৃতি ডিনার টেবিল, ফোমের গদিওয়ালা সেট মিলানো চেয়ার, 6টা নয় 8টার ফরমাস দিয়েছিলেন রমেনের বাবা মা। এন্টারটেন করতে নাকি হামেশা লাগে। দেয়ালের উপর 5 কোনা রুপোলি ওয়াল ক্লক, ওই সাইডবোর্ড, কাচের ভেতর মহার্ঘ চায়না ডয়ারের উপর কাটলারি, এ সমস্ত তার দেওয়া সুপার্জিত টাকায়। রমেনের বাবা মার ফরমাস ছিল পুরো বাংলো সাজিয়ে দিতে হবে, প্লাস ঘর খরচা। বারান্দার বেতের চেয়ারে রিডার্স ডাইজেস্ট হাতে স্মৃতিকে উস্কে দিয়ে দেখতে পেল শোবার ঘরে
হরাইজন্টাল স্প্রিংয়ের ডবল খাট, পুরো ফোমের গদি, দুটো স্টিল আলমারি, ফ্যাশন দুরস্ত স্টিল ফার্নিচার্স থেকে অর্ডার মাফিক তৈরি করিয়ে দিয়েছিল। মেহগনি ফিনিশ দেখলে স্টিল বলে বোঝাই যায় না। ড্রেসিং টেবিলের আয়না পাশাপাশি দুটো মানুষের প্রতিবিম্ব অনায়াসে বুকে নিতে পারে। ড্রয়িং রুমের জন্য সাদা রং করা রট আয়রনের জাপরি কাটা সেটের অর্ডার হয়েছিল, কালচে মেরুন ভেলভেটের গদি দেওয়া। সেটা বসবার ঘরে দেখা যাচ্ছে না। কে জানে এত বড় বাড়ির কোথায় সরিয়েছে। বড় শৌখিন ছিল জিনিসটা। তখনকার দিনে 1.25 লাখ খরচ করে রিখির বিয়েটা দিতে পেরেছিল সে। মজুমদারের মা বলেছিলেন, মুক্ত টুক্ত তো আমরা দেবই, আপনারা শুধু সোনা দেবেন, সোনা। আর হিরে দেখবেন, হিরে আবার বড্ড জারকনের সঙ্গে মিশিয়ে দেয়। 1.25 লাখ খরচের বিয়ে দেবার সাধ্য সমন্বিত প্রাক্তন সেই সুশান্ত রায়চৌধুরী এখন ব্রোক। ট্যাংরার বাসাবাড়িতে থাকে। একমাত্র ছেলে ক্রনিক বঙ্কাইটিস ও অ্যাজমায় ভুগছে। স্ত্রী রক্তহীন। ভেতর থেকে একটা অব্যক্ত চিৎকার উঠে এলো, ফিরে নেওয়া যায় না? এইসব ফার্নিচার, ফ্রিজ, সোনাদানা, ফোমটোম, ক্যাশ, বছরের পর বছর প্রথম দেওয়ার মর্যাদা রাখতে পরম্পরায় দিয়ে যাওয়া। শীতে, পুজোয়, দোলে, রথে, জামাই ষষ্ঠীতে। ভদ্রলোকটি যখন ডাকলেন তখন সুশান্ত দুহাতে চুল আঁকড়ে ধরে বসেছিল। একটা প্রবল উত্তেজনা ও মনস্তাপের দোলা চলে। তাহলেও নিশ্চয়ই খুব নিচু গলাতেই বলেছিলেন, না হলে শুনতে এত অসুবিধে হবে কেন? মিসেস মজুমদার বাড়ি আছেন? পুরনো একটা ব্রাউন রঙের স্যুট পরা, টাইনি, মুখটা সামান্য চোয়াড়ে। দিনের পর দিন দুশ্চিন্তায় মানুষের যেমন হয়। মাথার চুল বেশিরভাগ পাকা, চোখে হাই পাওয়ার চশমা, অজস্র গোলাপ আর লাল গোলাপি হলুদ চন্দ্রমল্লিকার সুখী পরিবারের পটভূমিতে মূর্তিমান ছন্দভঙ্গের মতো দাঁড়িয়ে আছেন। কি নাম বলবো? টুকরির ওপর ফলগুলো অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে করতে বলল সুশান্ত। সে এখনো আত্মগ্লানির অশান্তির মধ্যে আছে। রসালো চেহারা দিয়ে খুব ঠকিয়েছিল তো ফলগুলো। কৃষ্ণনগরের কারিগরি, নধর গড়ন, প্রতিটি টোল নিখুঁত। কে বলবে এসব ফল খাওয়ার নয়? উনি আমাকে খুবই চেনেন, নাম বলবার দরকার নেই। এত যখন চেনা, ভেতরে চলে গেলেই তো হয়। এত্তেলা পাঠাবার দরকার কি রে বাপু? আমি গেস্ট। আপনার নামটা কাইন্ডলি না বললে মোহিত সেন বলবেন। আচ্ছা। রিখি এক রাশ মাংসের পুর নিয়ে হাতের তেলোর মাপের চপের খোলে ভরছিল। শালটাকে হাতের উল্টো পিঠ দিয়ে কাঁধের উপর তুলে দিয়ে বলল, কে ওয়ে? মোহিত সেন বললেন, বলো, আমি বাড়ি নেই। কিন্তু আমি তো বলে ফেলেছি আছিস। বলেছ, বেশ করেছ। ভুরু কুচকে রিখি বলল, এখন বলো, আমি বলছি আমি বাড়ি নেই। তুই বলছিস তুই বাড়ি নেই? বলবো? বলা যায় নাকি? তাই বলা উচিত। অসহিষ্ণু পায়ে রিখি ছনাৎ করে উঠে দাঁড়ালো। চপের পুর মাখা তেল হাতে মোটা মোটা চড়িগুলো ঠিন ঠিন করে উঠল। একটু পরে ভেতরের জানলা দিয়ে সুশান্ত দেখল ব্রাউন স্যুট চলে যাচ্ছেন, মাথাটা হেট, ভঙ্গি খুব মন্থর। কোটের পিঠে যেন শুয়োপোকার শোয়া ছড়িয়ে আছে। সামনে থেকে অতটা মনে হয়নি, পেছন থেকে ভদ্রলোককে কেমন চেনা চেনা লাগলো। রিখির গলা বেজে উঠল। ড্রয়িং রুমের দরজা বন্ধ করে ডাইনিং হলের মধ্যে দিয়ে আস্তে আস্তে বলছে, ওদের কাকা হয় সম্পর্কে, ক্ল্যারিক্যাল থেকে অফিসার গ্রেডে উঠেছিল। কেয়ারলেসনেসের জন্যে প্রথম ডিমোটেড, পরে বরখাস্ত।
1 সপ্তাহের নোটিশে এসব কোম্পানি চাকরি খেয়ে নিতে পারে। ওর কাছে এসে ফায়দা নেই 14 বার আসা যাওয়া করেও বুঝলো না। ওকে ছেড়ে এখন আমায় ধরেছে, যেন আমি খোদার ওপর খোদকারি করতে পারি বা করব। মুখের উপর অপমান না করলে যাবে না, তাই করতে হলো। মোস্ট আনপ্লেজেন্ট। এই আত্মীয় স্বজনদের বাড়া শত্রু আর নেই। করিডোরটাই ছিটকে সরে এলো সুশান্ত। এটা পেছন দিক, শালিমার বাই লেন। এইসব বাংলো বাড়ির আউট হাউস এবং খিড়কির গেট এদিকে। রিখিকে প্রথম স্বামীর কর্মস্থলে রাখতে সে পেছন দিক দিয়েই ঢুকেছিল, তাই কাল বাড়ি চিনতে ভুল হয়েছিল। ভদ্রলোকের পিঠটা মোড়ের বাঁকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কাকা হন সম্পর্কে, কিন্তু উল্লেখ করার সময়ে রিখি ভুলেও সম্মানসূচক চিহ্ন যোগ করল না তো। কাল না হয় অনেক রাত হয়েছিল, বিছানা ছেড়ে উঠে আসতে হয়েছিল, কিন্তু আজ এতটা বেলা হয়ে গেল, রিখি কি মজুমদার কেউই এখনো একবারও তার বাড়ির খবরাখবর জিজ্ঞেস করল না তো। অমিতার কথা না, রিন্টির কথা না, তার ব্যবসাপত্তরের কথা ভুলেও না। অথচ 14 বছর পর এই দ্বিতীয়বার সে বোনের বাড়ি পদার্পণ করল যে বোনের বিয়ে দিয়েছে 1.25 লাখ দিয়ে। রিখি তার কাছে শেষ গিয়েছিল 5.5 বছর আগে ভবানীপুরের বাড়িতে, যে ভবানীপুর তার রসাতল প্রবেশের প্রথম ধাপ। অনটনের চিহ্ন তখনও স্পষ্ট হতে দেয়নি। অমিতা ছাড়া ভাটার টান কেউই টের পায়নি বলে তার ধারণা ছিল। ধারণাটা দেখা যাচ্ছে ঠিক নয়। ঋণটির থাকার প্রস্তাব তো নয়। যে দীর্ঘমেয়াদী মোটা ঋণটার আশা করে এত খরচ করে এত দূর আসা, সেটার কথাও বলা উচিত হবে না। অমিতা ঠিকই বুঝেছিল। সদ্য বিতাড়িত ব্রাউন কোট মোড়া পিঠটাকে কেন এত চেনা লাগছিল। বুঝতে পেরে হৃৎপিণ্ডের মধ্যে রক্তের ঘোরাফেরা মন্থর এবং বিভ্রান্ত হয়ে যাচ্ছে টের পেল সুশান্ত। নিজের পিঠ মানুষ দেখতে পায় না, কিন্তু দৈব দুর্বিপাকে দেখতে পেলে চিনতে পারে ঠিক। বন্ধুরা, আজকের ছোট গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল 5টায়। আপনারা চোখ রাখতে ভুলবেন না কিন্তু। এইভাবে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার।